আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আসাদুজ্জামান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গণভবনে 11টায় সংবাদ সম্মেলন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জানাবেন ভারত সফরের বিস্তারিত। ছাগলকাণ্ডে মতিউর, তার স্ত্রী ও ছেলের বিদেশ যাত্রার আদালতের নিষেধাজ্ঞা, দেশে কোথায় আছেন তাও কেউ জানে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক ভারত সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন। সকাল 11টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 21 জুন 2 দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী। লোকসভা নির্বাচনের বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার পর ভারতে কোন সরকারের প্রধানের এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। 15 দিনের কম সময়ের মধ্যে ভারতের রাজধানীতে প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর। তিনি 9 জুন মোদীর শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন। এই সফরে 7টি নতুন এবং 3টি নবায়ন সহ 10টি সমঝোতা স্মারক সই হবে। ছাগলকাণ্ডে এনবিআর সদস্য মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী সন্তানের বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক। পাশাপাশি তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান চলছে বলে জানান দুদক সচিব। দেশেও তাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী সন্তান দুদকে হাজির না হওয়ায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান সচিব কমিশন। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এটা কিনে আপনার অনুভূতি কিরকম বলেন? সম্পর্ক বদলে গেল একটি ছাগলে। নিজের ছেলেকেই অস্বীকার করলেন রাজস্ব বোর্ডের এই কর্মকর্তা। আবার ছাগল কাণ্ডেই হারালেন এনবিআর ও সোনালী ব্যাংকের পদও। শুধু ছেলে নয়, কানাডায় বিলাসী জীবনযাপন করছেন তার মেয়ে ফারজানা রহমান ইশপিতাও। দামি গাড়ি আর আলিশান বাড়িতে বসবাস। সরকারি কলেজের শিক্ষক থেকে অব্যাহতি নিয়ে প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকিকে বানিয়েছেন নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান। তার নামেও আছে সম্পদের পাহাড়। ছাগলকাণ্ডের পর বেরিয়ে আসতে থাকে মতিউরের বিপুল অর্থবিত্তের খবর। পরিস্থিতি আঁচ করতে পেরে চতুর মতিউর যখন বিদেশ পালিয়েছেন বলে খবর ছড়িয়েছে, তখন তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিল আদালত। অভিযুক্ত যারা আছেন মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ এবং তার ছেলে তৌফিকুর রহমান অর্ণব, তাদের 3 জনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারির জন্য একটি আবেদন করা হয়েছে টিম লিডার মোহাম্মদ আনোয়ার হোসেনের পক্ষে। বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের 3 জনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারি করেছেন। এনবিআর এর সদস্য জনাব মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়টি অনুসন্ধানের জন্য 3 সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয়েছে। সেই টিমের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এদিকে 24 জুন দুদকে হাজির হবার নোটিশ ছিল সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী ও সন্তানদের। তারা হাজির হননি, আবার সময় বাড়ানোর আবেদনও করেননি। অবস্থায় অনুসন্ধান কর্মকর্তা আইনি ব্যবস্থা নেবেন বলে জানান দুদক সচিব। দুর্নীতি দমন কমিশন আইন 2004 ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আশা করছি তারা তাদের প্রতিবেদন দাখিল করতে পারবেন। পরবর্তী কার্যক্রম তাদের প্রতিবেদন দেওয়ার পরে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবেন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিদের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার নির্দেশনা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জের 110তম প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালির পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আইজিপি বলেন, পুলিশ চাইলেই যে কাউকে যে কোনো সময় ধরতে পারে না, আইনি প্রক্রিয়ায় যেতে হয়। ঢাকা রেঞ্জের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে প্রথম বুলেট নিক্ষেপকারী পুলিশ সদস্যরা দেশ সেবায় আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে। এর আগে র্যালিতে অংশ নেন ঢাকা রেঞ্জের পুলিশ সদস্যরা। আইনানুগ প্রক্রিয়ায় যখন আমাদেরকে
আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি না। এটা একটা আইনানুগ প্রক্রিয়া। আইনানুগ প্রক্রিয়ায় যখন যেটা করা হয় এটার যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা দায়িত্ব পালন করি। বাংলাদেশ পুলিশ 100 বছরের অধিককাল যাবৎ এই দেশে আমরা সেবা দিয়ে আসছি এবং সফলভাবে আমরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখি। 25 বছর পর দেশের বৃহৎ সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের প্লট বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে উদ্যোক্তাদের মাঝে এসব প্লট তুলে দেবেন প্রধানমন্ত্রী। গড়ে উঠবে কলকারখানা, সৃষ্টি হবে প্রায় 1 লাখ লোকের কর্মসংস্থানের সুযোগ। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের পাঠানো তথ্যচিত্রে আসিফুর রহমান সাগরের রিপোর্টে বিস্তারিত। বিসিকের আওতায় যমুনা নদীর পশ্চিমে সিরাজগঞ্জের সয়দাবাদে 400 একরের শিল্প পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ক্ষমতার পরিবর্তনের কারণে অনিশ্চিত হয়ে পড়ে প্রকল্পটির ভবিষ্যৎ। পরবর্তী সময়ে বর্তমান সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে প্রায় 379 কোটি টাকা ব্যয়ে 2010 সালের জুলাই পুনরায় প্রকল্পটির কাজ শুরু হয়। তবে ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতার কারণে কয়েক দফা বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ। সবশেষ 719 কোটি 21 লাখ টাকা বরাদ্দ দিয়ে এবছরের জুন মাস পর্যন্ত সময় বেঁধে দেয় কর্তৃপক্ষ। এবার নির্ধারিত মেয়াদের মধ্যে প্রকল্পের অবকাঠামোগত কাজ শেষ হচ্ছে বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের। সেই নির্মাণ কাজ যে সময়ের মধ্যে দিনে রাত্রে লেবার লাগিয়ে আমরা সেই রাস্তা নির্মাণ করছি। প্রায় 1 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নির্মিত শিল্প পার্কটির কাজ দীর্ঘ 25 বছর পর শেষ হয় উদ্যোক্তা ও চাকরি প্রত্যাশীদের মাঝে আশার আলো দেখা দিয়েছে। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। সিরাজগঞ্জ ভিন্ন রূপ পাবে ইনশাআল্লাহ। আমার মতো অনেক উদ্যোক্তা আছে এখানে প্লট নিতে আগ্রহী, যেহেতু এখানে সব রকম সুযোগ সুবিধা আছে, গ্যাসের ফ্যাসিলিটিস আছে, নৌপথ স্থলপথ ইতিমধ্যে রেলের সংযোগ হয়ে যাবে। সব মিলিয়ে এইখানে একটি উত্তরবঙ্গের একটি ব্যবসায়িক হাব গড়ে ওঠা সম্ভব। বিসিকের তথ্য অনুযায়ী দেশের বৃহৎ এই শিল্প পার্কে 3 শ্রেণীর 829টি প্লট থাকবে। স্থাপন করা যাবে প্রায় 570টি ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প কলকারখানা। মোট প্লটের 10 ভাগ সংরক্ষিত থাকবে নারী উদ্যোক্তাদের জন্য। পূর্ত কাজগুলো একেবারেই শেষের দিকে। আমরা আশা করছি যে খুব শিগগিরই আমরা প্লট বরাদ্দের ব্যবস্থাপনার দিকে যাব। অবকাঠামোগত কাজ শেষ হয় ইতোমধ্যেই প্লট বরাদ্দের প্রক্রিয়া চলছে। প্রাধান্য দেওয়া হবে রপ্তানিমুখী, আমদানি, বিকল্প ও দেশীয় শিল্প স্থাপনে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সিলেট অঞ্চলে বন্যার পানি নামতে শুরু করলেও দুশ্চিন্তা যেন পিছু ছাড়ছে না হাওরবাসীর। বিগত বন্যায় বিভিন্ন এনজিও থেকে কিস্তি নিয়ে নির্মিত ঘর আবারও দুমড়ে মুচড়ে গেছে। হাওরের স্রোতে ভেসে যাওয়া ভিটার মাটি ঠিক করে পুনরায় ঘর তৈরি করতে হবে তাদের। ঘরে থাকা ধান, চাল ও গোখাদ্য অনেকের নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় ঋণের বোঝা নিয়ে তাদের জন্য পুনরায় খাবার জোগাড় করে ঘর নির্মাণ করা দুঃস্বপ্নের মতো। হাওরবাসীদের পুনর্বাসনের জন্য সরকার এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা তাদের। বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলাদা কর্মসূচি পালন করেছেন মুক্তিযোদ্ধারা। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলর নির্বাচনের স্মার্ট প্যানেল এই উপলক্ষে আয়োজিত ধানমন্ডি 32 নম্বরে শোভাযাত্রা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। এ সময় জীবন সায়ান্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে সততার সাথে দেশ সেবার অঙ্গীকারও জানান মুক্তিযোদ্ধা নেতারা। সমাবেশে বক্তব্য রাখেন স্মার্ট প্যানেলের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, মহাসচিব প্রার্থী আওয়ামী লীগ নেতা শফিকুল বাহার মজুমদার টিপু, আনোয়ার হোসেন পাহাড়ি বীর প্রতীক, আব্দুল করিম সরকার, সাবেক সচিব কে এম মোজাম্মেল হক এবং অন্যান্য নেতারা। দিবসটি উপলক্ষে তেজগাঁ পন্থী শাহ মাজার হেফজ ও এতিমখানায় কেক কাটা এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন মুক্তিযোদ্ধারা। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমরা, শেখ হাসিনার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা। নেত্রী আমাদেরকে আশ্বস্ত করেছেন নির্বাচন হবে। আমাদের প্রধানমন্ত্রী বা নির্বাচন কমিশন তখন কিন্তু আমরা একটা জিনিস না, আরো প্রার্থী আসবে, আরো প্যানেল আসবে, আরো ব্যবস্থাপনা আসবে। উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নিউ ইয়র্কে পালিত হয়েছে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী। স্থানীয় সময় 25 জুন প্লাটিনাম জয়ন্তীর উপলক্ষে জ্যাকসন হাইটসের ভাইভার্সিটি প্লাজায়
অনুষ্ঠিত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ আর জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করে শুভেচ্ছা বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড সিদ্দিকুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় এদিন বক্তব্য দেন সহসভাপতি আব্দুল মাসুদুল হাসান, শামসুদ্দিন আজাদ, লুৎফর করিম, কাজী কয়েস। এদিন বর্ণাঢ্য এক শোভাযাত্রায় জ্যাকসন হাইটনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিশ্র ফল ফলাদি চাষে অনেকটাই বদলে গেছে খাগড়াছড়ির কৃষি ব্যবস্থা। গত দেড় যুগে মজবুত হয়েছে এখানকার কৃষিভিত্তিক অর্থনীতিও। পাহাড়ের আনাচে কানাচে চাষ হচ্ছে প্রায় 40 জাতের ফল। কিছু প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারলে জেলায় মিশ্র ফল চাষে কৃষি অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করেন কৃষি বিজ্ঞানীরা। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। 15-16 বছর আগেও যেসব পাহাড়ে জুম চাষ হতো, এখন সেই পাহাড়গুলোতে সবুজের সমারোহ। বিশেষ করে খাগড়াছড়ির পাহাড়ে এই মৌসুমে গাছে গাছে দেখা মিলেছে বিভিন্ন জাতের আম। শুধু আম নয়, মাল্টা, লিচু, আনারস, বড়ই, ড্রাগন সহ প্রায় 40 জাতের ফলের বাণিজ্যিক আবাদ হচ্ছে এসব পাহাড়ে। প্রতি বছর বাড়ছে আবাদি জমির পরিমাণ। এর বাইরে লটকন, কমলা ও কফির চাষও বেড়েছে। মিশ্র ফল চাষে ঝুঁকছেন শিক্ষিত বেকার, তরুণ ও নতুন উদ্যোক্তারা। পার্বত্য চট্টগ্রামের মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় মিশ্র ফলের বাগান বেড়েছে বলে মনে করেন কৃষি বিজ্ঞানীরা। সনাতন চাষাবাদ পদ্ধতি থেকে কৃষকগণ বেরিয়ে এসে তারা আধুনিক বিশেষ করে ফল চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। এই ক্ষেত্রে আমাদের শিক্ষিত তরুণ এবং নতুন উদ্যোক্তাগণ ফল চাষে আগ্রহী হচ্ছেন। তবে যোগাযোগ ব্যবস্থার দুর্গমতা, ফল বিপণনে অতিরিক্ত টোল আদায় ও সেচ সুবিধার অভাবে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন বাগানী ও কৃষকরা। উৎপাদন তো হয়েছে, কিন্তু আমরা বাজারজাত করার ক্ষেত্রে আমাদের টোল আদায়টা বেশি হচ্ছে, কেজি প্রতি 7-8 টাকা বেশি হচ্ছে টোল আদায়ের। সরকারের যে সমস্ত আধুনিক পদ্ধতির চাষাবাদ, যে সরকার যে উদ্যোগ, ওইটা যাতে আমাদের কাছে একটু সুদৃষ্টি দেন। সেচের ব্যবস্থা না থাকার কারণে আমাদের পণ্য উৎপাদন করতে অনেক ব্যাঘাত সৃষ্টি হয়। চলতি মৌসুমে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে প্রায় 1 লাখ হেক্টর জমিতে মিশ্র ফলের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 17 লাখ মেট্রিক টন। পাহাড়ে ফলের চাষ আরও বাড়াতে একাধিক প্রকল্প নিয়েছে সরকার। দেয়া হচ্ছে প্রণোদনা। পানির যদি আমরা ব্যবস্থা করতে পারি, সেচের পানি, সেটা জমিতে হোক বা ফল বাগানে হোক, আমরা বিস্তীর্ণ এলাকায় যেগুলো পতিত পড়ে আছে, অনাবাদি পড়ে আছে, সেগুলোকে আমরা সহজেই বিভিন্ন ধরনের মৌসুমী ফল, মশলা, সবজি এবং অন্যান্য ফসলে আমরা নিয়ে আসতে পারবো এবং উচ্চ মূল্যের ফলনও ফলেরও এখানে চাষ করার ব্যাপক সম্ভাবনা রয়েছে। প্রতি বছর পার্বত্য এলাকায় উৎপাদিত ফলের মূল্য প্রায় 1000 কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার টি-20 বিশ্বকাপের খবর। কিংস্টাউনে বৃষ্টিবিঘ্নিত টি-20তে আফগানিস্তানের দেয়া 116 রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। সেমিফাইনালে যেতে 12 ওভারে 1 বলে এই রান স্পর্শ করতে হবে টাইগারদের। তবে 23 রানের মধ্যে প্রথম 3 ব্যাটসম্যান তানজিদ শান্ত আর সাকিব আল হাসান বিদায় নিলে বিপদে পড়ে বাংলাদেশ। এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মোহাম্মদ নবীর দল। বড় স্কোয়ারের আশায় থাকলেও তাসকিন, মুস্তাফিজ, রিশাদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 5 উইকেট হারিয়ে 115 রানের বেশি তুলতে পারেননি আফগানিস্তান। 26 রান দিয়ে 3 উইকেট নেন রিশাদ হোসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 7 উইকেটে 81 রান। এবার পারটেক্স খেলার খবর। কোস্টারিকার সাথে গোলশূন্য ড্র করে কোপা আমেরিকার মিশন শুরু করেছে ব্রাজিল। ক্যালিফোর্নিয়ার 12 মিনিটেই গোলের সুযোগ তৈরি করে সেলেসাওয়ারা, তবে রাদ্রিকোতা কাজে লাগাতে পারেননি। 30 মিনিটের মার্কিনিয়স গোল করলেও তা বাতিল হয় অফসাইডে। দ্বিতীয়ার্ধে বল দখলে আর আক্রমণ এগিয়ে থাকে 5 বারের চ্যাম্পিয়নরা। 63 মিনিটে লুকা পকেতার দূরপাল্লার শট ফিরে আসে পোস্টে লেগে।
এভাবে একের পর এক সুযোগ নষ্ট হওয়ার হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গণভবনে 11টায় সংবাদ সম্মেলন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার, জানাবেন ভারত সফরের বিস্তারিত। ছাগলকাণ্ডে মতিউর, তার স্ত্রী ও ছেলের বিদেশ যাত্রার আদালতের নিষেধাজ্ঞা, দেশে কোথায় আছেন তাও কেউ জানে না। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।